আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে বেশ শুনশান নীরবতা, স্বস্তিতে নেই কেউ। আপাত দৃষ্টিতে মেজর কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে ফুস করে এক একটা সমস্যা দেখা দিচ্ছে এবং সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। কোথাও ধর্ষণ, কোথাও কোনো রাজনৈতিক নেতার উপর ডিম নিক্ষেপ, আর কোথাও কোথাও শীর্ষ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বেশ, যাকে বলা হয় ঝাঁঝালো, উত্তেজনাকর, আপত্তিকর এবং অনেকটা যুদ্ধংদেহী বক্তব্য। দেশের মধ্যে এভাবে কথাবার্তা হচ্ছে, আর দেশের বাইরেও নানা রকম কথাবার্তা হচ্ছে এবং সঙ্গত কারণে তৎপরতাও চলছে। সামনে বাজেট, এবং একই সঙ্গে এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছি তখন সারা বাংলাদেশের মানুষ পশু কুরবানির জন্য বা আমাদের পবিত্র ঈদুল আজহা এটি উদযাপনের জন্য ব্যস্ত। প্রায় ৭০ লক্ষ থেকে ৮০ লক্ষ পশু ক্রয় বিক্রয়, বিশাল ব্যাংকিং কার্যক্রম, টাকার লেনাদেনা, কৃষকের মুখে হাসি অথবা কান্না, অন্যদিকে যারা কিনবে বা ক্রয়কারী তাদের মধ্যে জয় বা পরাজয়ের একটা আশঙ্কা। যারা কম দামে পশু কিনবেন তারা খুব খুশি যে ঠকাতে পেরেছেন, আর যারা কিনতে পারবেন না, বেশি দামে কিনবেন, তাদের আফসোস এই দেশে থেকে আর লাভ নেই। এটি কোনো একটা দেশ হলো? একের পর এক মানে জিনিসপত্রের দাম বাড়ছে, এভাবে একটা গরুর কিংবা এভাবে একটা ছাগলের দাম হঠাৎ করে বেড়ে যাবে, তারেক রহমান সাহেব আসলে কি করেন? তাকে এদেশে ক্ষমতা নিয়ে আমাদের কি লাভ হলো যদি গরুর দামে কমাতে না পারেন? এরকম মানুষের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। কিন্তু এই যে শুনশান নীরবতা, মাঝে মধ্যে বিচ্ছিন্ন অবস্থা, প্রকৃতিতে উলটপালট আচরণ, ৩ দিন ৪ দিন ৫ দিন খুব গরম, ভ্যাপসা গরম, তারপরে আবার মুষলধারে বৃষ্টি, কখনো কখনো কালবৈশাখী। এই যে আমি এখন যখন ভিডিও করছি আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, অঝরে বৃষ্টি হচ্ছে। অথচ পুরো সকালে আমি যে এলাকাতে অফিস করি সেখানে প্রায় ৭ ঘন্টা বিদ্যুৎ ছিল না, আর প্রচন্ড গরম কাকে বলে। এইরকম এই যে অদ্ভুত একটা আবহাওয়া বাংলাদেশে, সেই আবহাওয়া রাজনীতির অঙ্গনেও চলছে। আপনার ইতিমধ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের একটি বক্তব্য শুনেছেন। তিনি বেশ ইঙ্গিত করে বলেছেন যে একটি দল যারা নিষিদ্ধ, যারা পালিয়ে গেছে, তাদের সঙ্গে সমঝোতা করছে। এখন প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা আসলে আপনি ফেলে দিতে পারেন না। প্রধানমন্ত্রী কখনোই ফালতু কথা বলবেন না। আর এমনিতেই যেটা হচ্ছে, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এদের যারা সদস্য, এই পরিবারের যারা সদস্য, সাধারণত ফালতু কথা বেশি একটা বলেন না, কথা কম বলেন। ইনক্লুডিং জায়মা রহমান কিংবা জায়মা রহমানের যে মা জুবাইদুর রহমান, ইনি তো একেবারেই কথা বলেন না। তো সেই দিক থেকে যে কথাগুলো বলেন, সেই কথার মধ্যে গোয়েন্দা রিপোর্ট থাকে, সেই কথার মধ্যে দলীয় রিপোর্ট থাকে, নানা রকম আশঙ্কা থাকে, দেশি বিদেশি বন্ধু যারা রয়েছেন তাদের নানা রকম আগাম সতর্কতা থাকে। আদারওয়াইজ এই সকল পদে থেকে সাধারণত যারা একেবারে বাচাল, সিরিয়াসলি বাচাল, তারাও প্রতিপক্ষকে ঘিরে এভাবে টু দি পয়েন্টে কথা বলেন না। প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা দিয়েছেন সেই ইঙ্গিতের মুদ্রা কথা হলো যে বাংলাদেশের একটি দল, আপনারা তো সবাই বুঝতে পারছেন, সেই দলটি জামাত এবং এনসিপি, এতে কোনো সন্দেহ নেই। আর যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যারা পালিয়ে গেছে, সাবেক স্বৈরাচার ইত্যাদি ইত্যাদি, যেভাবে আপনি ডাকেন না কেন, সেটা দিল্লিতে শেখ হাসিনা।
এখন শেখ হাসিনার সঙ্গে জামাতের কি সম্পর্ক হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, এবং এটাই রাজনীতির ম্যাথমেটিক্স। শেখ হাসিনার সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক হতে পারত বিএনপির, এবং বিএনপির সেই সম্পর্কটি হলে আওয়ামী লীগেরও অনেক উপকার হতো, বিএনপির উপকার হতো, কিন্তু সেই ট্রেনটি মিস হয়ে গেছে। এখানে আওয়ামী লীগ যে কাজটি করেছে, তারা তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগটি সবার সঙ্গে রেখেছে, বিএনপির সঙ্গেও রেখেছে, আবার জামাতের সঙ্গেও রেখেছে, একেবারে প্রথম দিন থেকে, ডে ওয়ান থেকে। আর সেটা আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনে, গত নির্বাচনে। এই নির্বাচনে আওয়ামী লীগের যারা তারা ভোট কেন্দ্রে গেছে, ভোটাররা, যেটা আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা অনেকেই মনে করেছিলাম যে হয়তো ভোট তারা দেবেন না বা ভোট কেন্দ্রে যাবেন না, কিন্তু সকল প্রেডিকশনকে উল্টে দিয়ে আওয়ামী লীগ যে একটি গণতান্ত্রিক দল এবং একটি নির্বাচনমুখী দল, এবং যে কোনোভাবেই তারা ভোট দিতে চায়, নির্বাচন করতে চায় এবং ভোটের মাঠে উপস্থিত থাকতে চায়, এটা এই বিরূপ একটা পরিস্থিতিও তারা প্রমাণ করে দিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ম্যাটিকুলাসলি ডিজাইন করে আওয়ামী লীগকে তাড়িয়েছে, আওয়ামী লীগও খুব ম্যাটিকুলাস ডিজাইন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাড়িয়েছেন। এখানে তাদের এস আলম থিওরি কাজ করেছে, এখানে তাদের সামিট গ্রুপ কাজ করেছে, এখানে তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কাজ করেছে, এবং আমলাতন্ত্র, আওয়ামী লীগের যে আমলাতন্ত্র ব্যাপকভাবে কাজ করেছে। ফলে কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে জামাত, তার সঙ্গে এনসিপি, আমেরিকার এবং ইউরোপীয় ইউনিয়নের যাকে বলা হয় দরাজ দিল সহযোগিতা, সব কিছু থাকা সত্ত্বেও আওয়ামী লীগের যে কূটকৌশল, সেই কূটকৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে ফাঁদের মধ্যে, কুয়োর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। এ গেল এক। ইন ডিটেলস বলা যাবে না, কিন্তু এটা আপনারা জেনে রাখেন যে প্রতিটি পদে পদে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করেছেন, এটি কিভাবে জানাজানি হয় তার দুটো উদাহরণ দিই। মধ্যে একজন প্রভাবশালী মন্ত্রী দেশের বাইরে গেছেন, তো দেশের বাইরে যাওয়ার পরে তিনি যে দেশে গেছেন, যে শহরে গেছেন, 3টি শহরে গেছেন। এই 3টি শহরে মন্ত্রী নামার আগে ওই শহরে আওয়ামী লীগের যারা নেতা, তাদেরকে টেলিফোন করে তাদের নেতা, সেটা শেখ হাসিনা না কে এটা আমি বলবো না, টেলিফোন করে বলছে যে দেখো অমুক অমুক ফ্লাইটে নামছে, টেক কেয়ার, দেখো কি হয়। তাহলে বোঝার চেষ্টা করুন যে এখানে ভারতীয় কিংবা বাংলাদেশে যে সকল সোর্স রয়েছে আওয়ামী লীগের, হাউ দে আর অ্যাক্টিং। আপনার কাছে কি মনে হয়, পুলিশের যে সকল কুশীলব, মানে যাদেরকে শেখ হাসিনা খরচের খাতায় ফেলে দিয়েছে, তারা সবাই জেলে, আর শেখ হাসিনা যাদেরকে আপন করার জন্য লালন পালন করেছে এবং যাদের প্রতি তার নির্ভরতা ছিল, একেবারে তার পতনের মানে আরো 2-3 ঘন্টা পরে, অর্থাৎ শেখ হাসিনা যারা উনি চলে গেছেন ধরেন দুপুর 12টার সময়, কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিট অলমোস্ট বিকাল 3টা পর্যন্ত, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখের বিকাল 3টা পর্যন্ত যারা অ্যাকশনে ছিল। দেখেন তো এরকম একটা লোক, একটা সিঙ্গেল লোক ফ্রন্ট লাইনে যারা আছেন বিপদে আছে কিনা। দেশের মধ্যে অনেকে বহাল আছেন, আর যারা খুবই একেবারে পরিচিত মুখ তারা নিরাপদে ভারতে পালিয়ে আছেন। ফলে তারা তো ওখানে বসে বসে তামাকও খাচ্ছেন না, তারা ওখানে বসে বসে দিল্লি কা লাড্ডু খাচ্ছেন না, তারা কাজ করছেন। একইভাবে অন্যান্য বাহিনীর যে সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সাবেক এবং বর্তমান, চাকরিচ্যুত অথবা বরখাস্ত,
তাদের একটা বিরাট অংশ, উইং, অনেকটা প্রবাসী মানে সরকারকে যেভাবে প্রবাসী সরকার গঠন হয় আর প্রবাসী সরকারকে নিয়ে যেভাবে সামরিক এবং বেসামরিক আমলারা মেলা মেলায়, সেই মেলা এখন জেলখানাতে মিলছে। সেই মেলা এখন কলকাতাতে, আগরতলাতে, শিলিগুড়িতে এবং দিল্লিতে, এবং এগুলো নিয়মিত যোগাযোগ হচ্ছে, এবং এটা সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ওয়াকিবহাল। এবং এই ওয়াকিবহালের কারণে কি করছে জনাব তারেক রহমান, তিনি বলতে বাধ্য হচ্ছেন যে একটি দল পতিত স্বৈরাচারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, এবং তার কিছু নমুনা আমরা রাজপথে দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ কেমন হবে, কি পরিণতি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে আমরা ভয় পাচ্ছি, চারিদিকে ফোঁস আওয়াজ হচ্ছে, শোষা আওয়াজ হচ্ছে, মেঘ ডাকছে, গুড় গুড় করে মেঘ ডাকছে, রাজনীতির আকাশে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এটাই এই মুহূর্তে আমাদের সকলের জন্য, শান্তিপ্রিয় মানুষের জন্য ভয়ের কারণ। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী যে দলটির কথা বলছেন সেই দলের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ সম্ভব কিনা, অবশ্যই সম্ভব, এবং এই সম্ভবটি করে দিয়েছে বিশ্বের দুটো পরাশক্তি। আবার আমি বলছি, এই যোগাযোগটি করে দিয়েছে বিশ্বের দুটো পরাশক্তি, এবং এই পরাশক্তিগুলো বিভিন্নভাবে খেলছে, আর বিশেষ করে আরেকটি পরাশক্তি, চীনের মতো একটা পরাশক্তি, তারা সবার সঙ্গে খেলছে, ইচ অ্যান্ড এভরিবডি, কাউকে বাদ দিচ্ছেন না। তো এই যে বাংলাদেশকে নিয়ে যে খেলাধুলা শুরু হয়ে গেছে, এই খেলাধুলার শেষ পরিণতি কি? এই খেলাধুলার যে গন্তব্য সেটা কোন দিকে? যাই হোক না কেন, এটি আমাদের কারোর জন্য এই মুহূর্তে ভালো কোনো ফলাফল বয়ে নিয়ে আসবে না। বাংলাদেশের অর্থনীতি এমনি ফোকলা হয়ে গেছে। এই মুহূর্তে রাতারাতি কোনো জাদুর কাঠি কিংবা আলাদিনের চেরাগ দিয়ে এই ইকোনমি বা এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, এটি বা এই যে মব সংস্কৃতি, এটি দমন করা সম্ভব নয়। আওয়ামী লীগ জামাতও যদি ক্ষমতায় আসে, ধরুন কথায় কথা, বিএনপি কিন্তু বসে থাকবে না, এবং বিএনপি এখন যে পর্যায়ে আসছে, বিএনপির পক্ষে আবার পালিয়ে যাওয়া সম্ভব না, তাকে সরাসরি যুদ্ধ করতে হবে। আবার বিএনপি এখন যে পর্যায়ে কাজকর্ম করছে, আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগ চিন্তা করছে যে আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি, বা জামাত যদি মনে করে, এনসিপি যদি মনে করে যে আমরা যদি বিএনপিকে আরো 6 মাস সময় দেই, 1 বছর সময় দেই, তাহলে এই 6 মাস 1 বছরের মধ্যে আমাদের 12টা বাজবে এবং বিএনপি শক্তিশালী হয়ে পড়বে। কাজী যখন লোহা খুব গরম থাকে তখন সেটাকে আঘাত করা হয়, শত্রু যখন খুব দুর্বল অবস্থায় থাকে তখন তাকে প্রতিপক্ষ আঘাত করে। রাষ্ট্রযন্ত্র, সে রাষ্ট্রযন্ত্র নানা কারণে গত 2 বছর ধরে ক্ষতবিক্ষত। বিএনপি এখনো নিজেদেরকে অনেকটা সামলে নিতে পারেনি বা গুছিয়ে উঠতে পারেনি। তারেক রহমান সাহেব এবং তার সাথে যারা আসছে, এটি নিয়ে দলের মধ্যে 10 থেকে 12টি গ্রুপ কাজ করছে। সিনিয়র, জুনিয়র, ত্যাগী, অত্যাগী, দেশি, বিদেশি, বগুড়া ভার্সেস অন্যান্য অঞ্চল, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন ভার্সেস অঘনিষ্ঠজন, বেগম জিয়ার ঘনিষ্ঠজন ভার্সেস তারেক রহমানের ঘনিষ্ঠজন, এরপর তারেক রহমান সাহেবের স্নেহধন্য অন্য দল থেকে আসা নেতৃবৃন্দ বনাম নিজের দলের যারা স্নেহধন্য তারা, সব মিলিয়ে 10 থেকে 12টা অ্যাঙ্গেল থেকে এই দল বিব্রত হচ্ছে। আর অন্যদিকে জামাতের মধ্যে যে আশা ছিল, এক্সপেকটেশন ছিল, তারা কিন্তু বিকল্প 3-4টা ফর্মে তারা আশা করেছিল। সেই 3টি ফর্মই এখন নেগেটিভ চলে গেছে। প্রথম ফর্ম হলো তারা ক্ষমতায় আসবে,
দ্বিতীয় ফর্ম হলো তারা জাতীয় সরকারে অংশগ্রহণ করবে, আর তৃতীয় হলো তারা একটি শক্তিশালী কার্যকর বিরোধী দল থাকবে। এই তিনটি জায়গাতেই হতাশার একেবারে সিল পড়ে গেছে, ফলে তাদেরও কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। এবং জামাত জানে যে এখন তারা জীবন মৃত্যুর এমন একটা জায়গাতে চলে গেছে যে তারা তো বিএনপির সঙ্গে তাদের বন্ধুত্ব সম্ভব নয়, বরং বিএনপির সঙ্গে তাদের বন্ধুত্ব হলে তারা আরও বিপদে পড়বে। অন্যদিকে যদি কোনো কারণে আওয়ামী লীগ এসে যায়, জামাতের উপরে যে জুলুম হবে, সেই জুলুমে জমিনের পিঁপড়া থেকে শুরু করে আকাশের যে শঙ্খচিল একসাথে গলাগলি ধরে কান্নাকাটি করবে। জামাত জানে সেটা। আর সেই পরিবেশ পরিস্থিতি থেকে রক্ষার জন্য ম্যাথমেটিক্স কি বলে, জামাত কি বিএনপির সাথে খাতির করবে নাকি আওয়ামী লীগের সঙ্গে খাতির করবে? আপনারাই বসে বসে হিসাব করতে থাকুন আর একটি চূড়ান্ত খেলা দেখার জন্য অপেক্ষা করতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।